চলতি অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৭%। এডিবির প্রক্ষেপণ, বৈশ্বিক প্রবৃদ্ধি কমিয়ে ৩% নির্ধারণ IMF এর। আর্থিক খাতে নীতিগত সংস্কারের প্রস্তাব ICCর। গতি ফেরাতে পুঁজিবাজারের বিধিমালায় আনা হচ্ছে সংস্কার। মার্কেন্টাইল ব্যাংক PLC বিজনেস 24-এর সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি শাকিল আহমদ। নতুন অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৩.৭%। আগামী অর্থ বছরে যা দাঁড়াতে পারে ৪.৫%। এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। প্রতিবেদনে বলা হয়েছে, রপ্তানি খাতের দুর্বলতা, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, উচ্চ জ্বালানি মূল্য, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির চাপে প্রবৃদ্ধি কমানো হয়েছে। সংস্থাটির মতে নতুন অর্থ বছরে মূল্যস্ফীতি হবে 9%। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের যুদ্ধ শুরু হওয়ায় বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে 3% নির্ধারণ করেছে IMF। চলতি অর্থ বছরে NBR এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার NBR ভবনে BTMA ও সৌদি বাংলা চেম্বারের সাথে বৈঠক শেষে তিনি বলেন, অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার। সেক্ষেত্রে সৌদি আরব থেকে কোনো সুযোগ আছে কি না প্রধানমন্ত্রীর সফরের আগে তা দেখা হবে। অর্থনীতি ঘুরে দাঁড়াতে শিল্প খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বলেন, ব্যবসায়ীদের সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলবে এবং সমাধান করা হবে। যদিও রাজস্ব আদায়ে গঠিত টাস্কফোর্স গঠন নিয়ে করা প্রশ্ন এড়িয়ে যান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রেভিনিউ আদায় খুব ভালো হবে ইনশাআল্লাহ, এবং NBR এর সবাই গিয়ার্ড আপ। ইনশাআল্লাহ রেভিনিউ যে টার্গেট আমরা দিয়েছি সেটা ফুলফিল হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে স্যার একটা টাস্ক ফোর্স করা হয়েছে স্যার। বিশ্ব অর্থনীতির ভূ রাজনৈতিক সংঘাত আর অনিশ্চয়তার মধ্যেই অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রাক্কালে দেশীয় উৎপাদন খাতকে শক্তিশালী করা সহ আর্থিক খাতের কাঠামোগত পরিবর্তন ও নীতিগত সংস্কার প্রয়োজন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ICC বাংলাদেশ এর 31তম বার্ষিক কাউন্সিলে উঠে আসে এসব প্রস্তাব। বিশ্ব অর্থনীতি এখন দ্রুত পরিবর্তনশীল এক অধ্যায়, যেখানে বাজার ব্যবস্থার চেয়েও বড় হয়ে উঠছে কৌশলগত প্রতিযোগিতা আর জাতীয় নিরাপত্তার বিষয়টি। এমন এক বৈশ্বিক প্রেক্ষাপটেই রাজধানীতে অনুষ্ঠিত হলো ICC বাংলাদেশের 31তম বার্ষিক কাউন্সিল। ব্যবসা বাণিজ্যের প্রসারে নীতিগত সংস্কার ও সরকারি সহায়তার উপর গুরুত্ব আরোপ করেন ICCর প্রেসিডেন্ট মাহবুবুর রহমান। তুলে ধরেন আর্থিক খাতের কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব। That sustainable prosperity depends on stronger international cooperation, transparent rules-based trade, and resilient institutions. প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদন খাতকে শক্তিশালী করতে কাজ করছে সরকার। কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণে এখন স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোই তাদের মূল লক্ষ্য। The policy that we have is to make Bangladesh self-sufficient as much possible where we have production capacity. For the products that we can manufacture, for the products that we can export, we want to ensure that the raw materials price go down. For instance, there is expanded bonded facility right now. We want to ensure that the tax goes down for where we can produce goods. সরকারের সঠিক নীতিগত সংস্কার এবং উদ্যোক্তাদের কাঙ্ক্ষিত বিনিয়োগ নিশ্চিতের তাগিদ দেন শীর্ষ ব্যবসায়ী নেতারা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। পুঁজিবাজারে গতি ফেরাতে কিছু বিধিমালায় সংস্কারের কথা ভাবছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খান জানান, সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিতে ভালো পারফরমেন্সের মিউচুয়াল ফান্ড চালুর বিকল্প নেই। স্বচ্ছতা বাড়াতে AI ভিত্তিক নজরদারি বাড়ানো সহ ডিজিটালাইজেশন এবং কর ও নিয়ন্ত্রক কাঠামো করা হবে আরও সহজ। দীর্ঘদিন ধরেই নানা সংকট, অনিয়ম আর আস্থার অভাবে ধুঁকছে দেশের পুঁজিবাজার। ফ্লোর প্রাইসের মতো কৃত্রিম ব্যবস্থার কারণে বাজারের স্বাভাবিক কার্যক্রম যেমন ব্যাহত হয়েছে, তেমনি মুখ ফিরিয়ে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরাও। তো শুরু করতে চাই প্রথমে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের এই সেমিনারে উঠে আসে পুঁজিবাজারের এমন নানা প্রতিবন্ধকতার কথা।
এতে বিএসইসির চেয়ারম্যান জানান, পুঁজিবাজারের গতি আনতে নতুন মার্জিন রুল প্রণয়ন, অতিরিক্ত শর্ত শিথিল এবং ভালো কোম্পানিকে দ্রুত বাজারে আনতে গুরুত্বপূর্ণ বিধিমালা সংস্কার করা হবে। লাইক ইউনিলিভার আছে, ইনসেপ্টা আছে, এদেরকে আমরা ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে আনার চেষ্টা করব এবং শীঘ্রই আপনি এটা দেখবেন, শীঘ্রই ঠিক আছে। এটা আপনি দেখেন 3 মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনি রেজাল্ট দেখবেন। আপনি পুঁজিবাজারের স্বচ্ছতা ফেরাতে শিগগিরই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক নজরদারি, সম্পূর্ণ ডিজিটালাইজেশন এবং কর ও নিয়ন্ত্রক কাঠামো সহজ করার কথাও জানান মাসুদ খান। আমি টেক ওভার করার আগে আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন অ্যাজ এ পার্সেন্ট অফ জিডিপি ছিল 6%। ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশে হচ্ছে 130%। মার্কেট ক্যাপিটালাইজেশন ইজ হায়ার দেন দ্য জিডিপি। ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে মিউচুয়াল ফান্ড। এছাড়া আইপিও প্রক্রিয়া সহজ করতে পাবলিক ইস্যু রুলস পরিবর্তন আনার কথাও জানান পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান। আলটিমেটলি রিটেল ইনভেস্টররা প্রপারলি মার্কেটে আসুক। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। তৈরি পোশাক শিল্পে জোর দেওয়া হচ্ছে পণ্যের বহুমুখীকরণে। পোশাক ব্যবসায়ীরা কৃত্রিম তন্তু ভিত্তিক পোশাক উৎপাদনে জোর দিলেও বাস্তব চিত্রে এর ব্যবহার এখনও তুলনামূলক অনেকটাই কম। তবে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, মে 2025-এর তুলনায় গেল মে 2026-এ ম্যানমেড ফিলামেন্ট ও স্ট্যাপল খাতের রপ্তানি বেড়েছে 2.35%। তবে বছরের ব্যবধানে সার্বিক পোশাক রপ্তানি কমেছে 8.29%। মরিয়ম আজিজ মরুনের রিপোর্ট। পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে রপ্তানির চাকা সচল রাখার কথা বলা হলেও আদতে তা রয়েছে কাগজে কলমে। পোশাক খাতে কৃত্রিম তন্তুর ব্যবহারের কথা বারবার বলা হলেও এতদিন বড় কোনো সুখবর মেলেনি। তবে আশার খবর দিচ্ছে ইপিবির সবশেষ পরিসংখ্যান। তথ্য বলছে, মে 2025-এর তুলনায় মে 2026-এ ম্যানমেড ফিলামেন্ট ও স্ট্যাপল খাতের রপ্তানি বেড়েছে 2.35%। পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ মনে করে, বিশ্ববাজারে বড় অংশ ধরতে পণ্যের বৈচিত্র্য আনা এখন সময়ের দাবি। আমার সক্ষমতা নাই, কিন্তু সক্ষমতা না থাকার পরেও যদি আমি বাড়তি অর্ডার নিই, দিনের শেষে সেটা ক্যান্সেল হবে। বায়ারদের তরফ থেকে অর্ডার কিছু শিফট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যে ইউএস ট্যারিফ ইম্পোজড হয়ে যাওয়ার পরে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী চায়না, ভিয়েতনাম, ইন্ডিয়া, তারা খুব অ্যাগ্রেসিভ হয়ে গেল অর্ডার নেওয়ার ক্ষেত্রে টু ইউরোপিয়ান ইউনিয়ন। তো সেই চাপটা আমাদের এসছে। নতুন প্রযুক্তি ও পণ্যের ব্যবহারের মতো দেশের তৈরি পোশাক খাতে রপ্তানির চিত্র। ইপিবির তথ্য বলছে, জুলাই মে 2025-26 অর্থ বছরে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে $35 বিলিয়ন। অথচ আগের অর্থ বছরে এই সময়ে আয়ের পরিমাণ ছিল $39 বিলিয়ন। বছরের ব্যবধানে রপ্তানি কমেছে 8.29%। বিদায়ী অর্থ বছরে ওভেন রপ্তানি সামান্য কমলেও বড় পতন হয়েছে নিট পোশাকে, কমেছে 8.91%। বিজিএমের মতে, বৈশ্বিক মন্দার কারণে প্রতিযোগী দেশগুলোর রপ্তানি কমলেও বাংলাদেশের ক্ষতি তুলনামূলক বেশি। অর্থনীতিবিদরা বলছেন, শুধু প্রচলিত বাজারের উপর নির্ভর করে থাকার মানসিকতা এবং অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা ঝুঁকি বাড়াচ্ছে। মার্কেট ডাইভার্সিফিকেশন, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এইটা আমাদের জন্য অত্যাবশ্যকীয় হয়ে গেছে। জাপানের সাথে হয়েছে, সেটা খুব ভালো জিনিস। আরও বেশ কয়েকটা ইম্পর্টেন্ট মার্কেট আমাদের যারা, তাদের সাথে হতে হবে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা, কারণ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেগোশিয়েট করতে 4, 5, 6 বছর লেগে যায়। তারা বলছেন, সঠিক পরিকল্পনায় ম্যানমেড ফাইবারই হতে পারে বাংলাদেশের পোশাক খাতের আগামী সম্ভাবনা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। রেলযাত্রার দীর্ঘ ক্লান্তি এবার শেষ হতে চলেছে ঢাকা চট্টগ্রাম রুটে। কড লাইন মেগা প্রকল্পের সুবাদে ট্রেনের গতিতে আসবে নতুনত্ব, যা ঘন্টায় সর্বোচ্চ 160 কিলোমিটার। 62,000 কোটি টাকার এই সরাসরি লাইন প্রকল্পে দূরত্ব কমবে 80 কিলোমিটার। আদ্দিন সজীবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রিপু আহমদ ও মেহেদি মিরাজ। ঢাকা থেকে চট্টগ্রাম 320 কিলোমিটারের রেলপথ। টঙ্গী, ভৈরব, আখাউড়া হয়ে ঘুরে যেতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা।
কিন্তু যাত্রাপথের এই দীর্ঘ ক্লান্তির অবসান হবে কর্ট লাইন প্রকল্পে। ঢাকা থেকে কুমিল্লা হয়ে সরাসরি নতুন রেল লাইনে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার। ফলে মাত্র ৩.৫ ঘন্টায় ট্রেন পৌঁছাবে বন্দরনগরী চট্টগ্রাম। এই প্রকল্পে যুক্ত হবে ঘন্টায় ১৬০ কিলোমিটার দ্রুতগতি সম্পন্ন আধুনিক ট্রেন। কনসালটেন্ট নিয়োগ করে ফিজিবিলিটি স্টাডি অলরেডি সমাপ্তির পথে এবং ডিটেল ডিজাইনের কাজও শুরু হয়েছে। প্যাসেঞ্জার সংখ্যা আসলে রোডের থেকে ডাইভার্ট হয়ে রেলওয়েতে আসবে, এক্ষেত্রে আমাদের প্যাসেঞ্জার আর্নিংও বাড়বে, প্লাস আমরা যেহেতু ফ্রেট ট্রেন বেশি চালাতে পারবো তখন আমাদের ফ্রেট আর্নিংও বাড়বে। রেলওয়ের তথ্য বলছে দেশের প্রধান অর্থনৈতিক করিডোরের গতিশীলতা বাড়াতে এই মেগা প্রকল্পে বিনিয়োগ ধরা হয়েছে প্রায় ৬২,৭৪৯ কোটি টাকা, যার প্রায় ২০,০০০ কোটি টাকা খরচ হবে ভূমি অধিগ্রহণ এবং বাকিটা নির্মাণে। ল্যান্ড অ্যাকুইজিশন আমাদের 2 থেকে 3 বছরের সময় লাগবে। এটার শেষের দিকে যখন আসবে বা 50% এগিয়ে যাবে তখন আমরা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টটা নেব এবং আমার ধারণা 2028-এর শেষের দিকে বা 29 সালের শুরুর দিকে বাস্তবায়নের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন গতি বাড়ানো এবং জ্বালানি খরচ কমাতে কর্ট লাইনের বিকল্প নেই। তবে গত 1 দশকে জমির অতিরিক্ত দাম ও ভায়াডাক্ট নির্মাণে ব্যয় বেড়ে যাওয়া এই প্রকল্পের বড় চ্যালেঞ্জ। এটা একটা বিশাল, আমি মনে করি এটা অর্থনৈতিক এবং বাণিজ্যিক উপযোগিতা আছে। এটা আরও 2 যুগ আগেই করার কথা ছিল। এখন এটার পিছনে যে আমার নির্মাণ ব্যয় হবে, কারণ আপনি নিশ্চয়ই জানেন ঢাকা এবং নারায়ণগঞ্জ আশেপাশে যে পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে, এখানে ভাঙতে হবে, জমি অধিগ্রহণে একটা বিরাট খরচ চলে আসবে এবং নির্মাণ সামগ্রীর খরচও কিন্তু বেড়ে গেছে। বিনিয়োগের অঙ্ক বড় হওয়ায় প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির ভিত্তিতে বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। এই প্রজেক্টটা যদি করা হয়, প্যাসেঞ্জার ট্রেন পুরনো লাইন থেকে শিফট হয়ে চলে আসবে কর্ড লাইনের মধ্যে, নিচে যেই জায়গাটা থেকে গেল সেখানে ফ্রেট ট্রেনকে প্রায়োরিটি দেওয়ার জন্য যা যা আয়োজন করা দরকার সেম প্রজেক্টের মধ্যে আমার মনে হয় নেওয়া উচিত। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে কর্ড লাইন প্রকল্পের কাজ শুরু হতে পারে আগামী বছরের জুনে। রেলওয়ের তথ্য বলছে ৬২,০০০ কোটি টাকার এই মেগা প্রকল্প শেষ হতে সময় লাগতে পারে অন্তত 4 বছর। দেশের প্রধান এই অর্থনৈতিক করিডোরের স্বপ্ন পূরণ করতে হলে সময়মতো বিদেশি অর্থায়ন এবং ভূমি অধিগ্রহণের মতো বড় চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে রেলওয়ে কর্তৃপক্ষকে। আদ্দিন সজীব, চ্যানেল 24, কমলাপুর, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এর এখনকার আয়োজন এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।